আমার হাতের এই লাখ টাকার আইফোনটা যেখানে পানির নিচে মাত্র 30 থেকে 40 মিনিট সার্ভাইভ করতে পারে, আর এই জায়গায় রিয়েলমির এই ফোনটা 2 মাস পানির নিচে থাকতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছেন যে 60 দিন পানির নিচে এই ফোনটা থাকতে পারবে। এর কারণ হচ্ছে এটার মধ্যে IP69 Pro এর ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে। আপনারা এতদিন শুনেছেন IP68 এবং IP69 এর ওয়াটার রেটিং থাকে, বাট এটার মধ্যে IP69 Pro এর ওয়াটার রেটিং রয়েছে, যার কারণে এটা এত লম্বা সময় ধরে পানির নিচে থাকতে পারে। ভাই, খেলাটা কিন্তু এখানেই শেষ না। এই ফোনের মধ্যে 7000 mAh এর ব্যাটারি ইউজ করেছে। নর্মালি দেখা যায় যে 7000 mAh এর ব্যাটারিওয়ালা একটা ফোন যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে 30 থেকে 35,000 টাকা খরচ করা লাগবে, বাট এইটার প্রাইস মাত্র 20,999 টাকা। তার মানে বুঝতেই পারতেছেন যে এটার প্রাইসটাও কিন্তু স্পেশাল, এবং আপনি কিন্তু চাইলে আরো কম দামে কিনতে পারবেন এটা, সেটার ওয়েটাও একটু পরে বলতেছি। তার পাশাপাশি এটার মধ্যে একটা 6.8 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, এবং এটা একটা অফিসিয়াল ফোন। সবকিছু মিলিয়ে আমার কাছে এটা একটা স্পেশাল ডিভাইস মনে হয়েছে, যার কারণে এই ফোনটাকে আমি লাস্ট বেশ কিছুদিন ইউজ করেছি এবং টুকটাক কিছু প্রবলেমও খুঁজে পেয়েছি। বাই দ্য ওয়ে, আরেকটা ব্যাপার বলতে তো একদমই ভুলে গেলাম যে এই ফোনটা কিন্তু শুধুমাত্র ওয়াটারপ্রুফই না, এটা খুবই ডিউরেবল। আপনার হাত থেকে যদি পড়ে যায় ভেঙে যাওয়ার চান্স কম। একবার ফলাই দেখি যে ভাঙে টাঙে কিনা। না, এই যে এটার ডিসপ্লে ঠিকঠাকই রয়েছে, এবং এর ব্যাক সাইডটা দেখেন যে ঠিকঠাকভাবেই কিন্তু রয়েছে, এটা কোনো অবস্থাতেই ভাঙে নাই। আমরা এর আগে যে C75 ফোনটা রিভিউ করেছিলাম সেই ফোনটা কিন্তু আমরা দেখিয়েছিলাম যে আসলে কতটা ডিউরেবল। আমরা বেশ কিছুদিন আগে রিয়েলমির একটা ফোন C75 কে আমরা ডিউরেবিলিটি টেস্ট করে দেখিয়েছিলাম যে সেটা কতটা ডিউরেবল। এই C85 Pro ফোনটাও কিন্তু ঠিক সেইটার মতোই ডিউরেবল, যার কারণে অ্যাক্সিডেন্টালি হাত থেকে পড়ে গিয়ে এই ফোনটা ভেঙে যাওয়ার চান্সও কিন্তু অনেকটাই কম। আই থিঙ্ক এই ফোনের ডিজাইন ম্যাক্সিমাম মানুষজনই পছন্দ করবে। এর ব্যাক সাইডটা ম্যাট ফিনিশ রয়েছে, এবং এর পাশেই দেখা যাচ্ছে যে পাতার মতো কিছু একটা ডিজাইন করা হয়েছে, এবং এই ডিজাইনটা আসলেই আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। এবং এর ক্যামেরা মডিউলটার মধ্যে দেখে মনে হচ্ছে যে 3টা ক্যামেরা ইউজ করা আছে, কিন্তু না, এই জায়গায় শুধুমাত্র একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে, যেটা নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। এই ফোনের বটমের দিকে আসলেই প্রথমে পেয়ে যাবেন সিম ট্রে, যেখানে আপনি 2টা সিম অথবা একটা সিম একটা মেমোরি ইউজ করতে পারবেন। তার মানে হচ্ছে এটা একটা হাইব্রিড সিম কার্ড স্লট। তার পাশে মাইক্রোফোন এবং USB Type-C পোর্ট পেয়ে যাবেন। তার সাথে থাকছে হচ্ছে মেইন স্পিকার, এবং এই স্পিকার নিয়ে হচ্ছে আমার কমপ্লেইন, যেটার মধ্যে শুধুমাত্র সিঙ্গেল স্পিকার ইউজ করা আছে। এরকম বাজেটের ফোনের মধ্যে অবশ্যই ডুয়াল স্পিকার আশা করে থাকি, এবং এই স্পিকারটা সিঙ্গেল হলেও মোটামুটি ভালোই কিন্তু লাউড ছিল, এবং ক্লিয়ারিটিও কিন্তু ভালোই ছিল। তারপর যদি আপনি রাইট সাইডে আসেন তাহলে এই জায়গায় পাওয়ার বাটন এবং ভলিউম রকার পেয়ে যাবেন, এবং এটা ঠিকঠাক পজিশনেই ছিল, এবং এর উপরের দিকে কিছুই থাকছে না, এবং এর লেফট সাইডটাও কিন্তু একদমই ফাঁকা রাখা হয়েছে। যদিও কিনা ক্যামেরা বাম্পের নিচে যে মানে 3 নাম্বার যে ক্যামেরাটা রয়েছে এটার মধ্যে একটা হোল দেখা যাচ্ছে, তার মানে এটা হয়তোবা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন হিসেবে কাজ করে, বাট এটা দিয়ে আমি আউটডোরে কথা বলে দেখেছি যে অপর পাশে ঠিকঠাকভাবে শুনতে পারছিল। ফোনে কথা বলতে গিয়ে কোনো অবস্থাতেই প্রবলেম ফেস করিনি। ভিডিও শুরুতে আপনাদেরকে যেটা বলছিলাম যে এই ফোনটা কিন্তু 20,999 টাকা থেকে আরো কম দামে আপনি পারচেজ করতে পারবেন। অবশ্যই আপনাকে দারাজ থেকে পারচেজ করতে হবে, এবং আজকে থেকে কিন্তু দারাজে প্রি অর্ডার চলতেছে। আপনি চাইলে কিন্তু এখন অর্ডার করে রাখতে পারেন, এবং অবশ্যই আপনি এটা যদি দারাজ থেকে অর্ডার করেন তাহলে আপনি ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন, যার কারণে দারাজ থেকে অর্ডার করার জন্য রিকমেন্ড থাকবে। আর হচ্ছে দারাজে কিন্তু অর্ডারটা একদমই লিমিটেড, যারা আগে যাবে তারাই আগে পাবে, যার কারণে জলদি আপনি চাইলে ঝটপট কিন্তু এখনই অর্ডার করে ফেলতে পারেন। এই ফোনটা এখন যে বাজেটে পাওয়া যাচ্ছে সেই বাজেটে এটা ডিসপ্লেটা আমার কাছে স্পেশাল লেগেছে, কারণ হচ্ছে এটার মধ্যে 6.8 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করেছে, যেই ডিসপ্লেটার মধ্যে 120 হার্জের হাই রিফ্রেশ রেট ইউজ করেছে। তার পাশাপাশি এটার পিক ব্রাইটনেস 4000 নিটস। চিন্তা করতে পারতেছেন যে এটার পিক ব্রাইটনেস কতটা বেশি। এটাকে আমি আউটডোরে ডিরেক্ট সানলাইটে ইউজ করে দেখেছি, ব্রাইটনেস নিয়ে কোনো অবস্থাতেই প্যারা খেতে হচ্ছে না, এবং এটা টিপিক্যাল ব্রাইটনেস কিন্তু 600 নিটস পর্যন্ত ওঠে, এবং এটা দেখা যায় যে ইনডোরে ঠিকঠাকভাবেই মানে ভিজিবল ছিল, ব্রাইটনেস নিয়ে কোনো অবস্থাতেই প্যারা খেতে হচ্ছিল না, এবং এটার টাচ রেসপন্সও কিন্তু অনেক বেশি ভালো ছিল। কোনো অবস্থাতেই টাচ মিস করতে দেখি নাই, কিংবা উল্টাপাল্টা আনইউজুয়াল যে টাচগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু একবার আমি ফেস করি নাই। কিন্তু এটা চিন বেজেলটা নিয়ে আমার একটু প্রশ্ন রয়েছে, যে এটা নিচের চিনটা একটু তুলনামূলকভাবে মোটা মনে হচ্ছে। এটা যদি আরেকটু ন্যারো করা যেত তাহলে একদমই সিমেট্রিক্যাল ভেজেল হতো, তাহলে দেখতে আরো বেশি প্রিমিয়াম লাগতো। তাছাড়া কিন্তু এটার চিন বেজেল মোটামুটি ভালোই ন্যারো করা হয়েছে, এবং ডিসপ্লের কর্নারগুলো একটু রাউন্ড করে দেওয়ার ফলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। যারা আমার মতো প্রচুর পরিমাণের মিডিয়া কনজিউম করেন, সারাদিন ইউটিউব ফেসবুকে পড়ে থাকেন, তাদের জন্য এটা একটা পারফেক্ট ডিসপ্লে। এই ফোনের ব্যাক সাইডে তাকালে যে কেউ বলবো যে এটার মধ্যে 3টা ক্যামেরা ইউজ করেছে, কিন্তু না, এই জায়গায় শুধুমাত্র একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করেছে, এবং এটা যেই বাজেটে পাওয়া যাচ্ছে সেই বাজেট অনুযায়ী এটার আউটপুট মোটামুটি ভালোই ছিল। এটা দিয়ে যে ছবিগুলো তুলেছি হয়তো বা এই স্যাম্পলগুলো দেখে বুঝতেই পারতেছেন যে মোটামুটি ভালোই শার্প এবং ডিটেল পিকচার কিন্তু এটা দিয়ে ক্যাপচার করতে পারে। কিন্তু যখন আপনি লো লাইটে চলে যাবেন তখন একটু মানে নয়েজ এবং গ্রেন দেখতে পাবেন। আপনি যদি শক্ত হাতে ছবি তোলেন তাহলে কিন্তু এটা দিয়ে আপনি বেটার পিকচার আউটপুট বের করে আনতে পারবেন, এবং আপনি যখন নাইট মোড ইউজ করবেন তখন কিন্তু আরেকটু ভালো পিকচার কিন্তু রাতের বেলায় ক্যাপচার করতে পারে। এই ফোনের ক্যামেরা নিয়ে বাজেট অনুযায়ী কমপ্লেন করার খুব বেশি একটা সুযোগ কিন্তু নাই। তাছাড়া এটা দিয়ে যখন আমি পোর্ট্রেট ছবি তুলেছি শুধুমাত্র 1x কিন্তু পোর্ট্রেট তোলার অপশন রয়েছে, এবং এটা দিয়ে খুবই সুন্দর পোর্ট্রেট তোলা যায়।
দেখা যায় যে এজ ডিটেক্ট মোটামুটি ভালোভাবেই করতে পারে, খুব বেশি কমপ্লিকেটেড লাইট না হলে কিন্তু পারফেক্টলি কিন্তু এজ ডিটেক্ট বারবারই করতে পারতেছিল। দেখা যায় যে 10টা ছবি তুললে মোটামুটি 8-9টার মধ্যেই কিন্তু ইউজফুল ছবি তারা বের করে আনতে পারে। কিন্তু দেখছিলাম যে পোর্ট্রেট মোডে ছবি তোলার পরে ফেসটাকে একটু সফট করে, যেটাই হয়তো বা ম্যাক্সিমাম মানুষজন পছন্দ করবে। একদমই সোশ্যাল মিডিয়া রেডি পিকচার কিন্তু আপনি এটা দিয়ে তুলতে পারবেন। তাই যদি আপনি ফ্রন্টে আসেন তাহলে এই জায়গায় একটা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন এবং এটা দিয়ে সুন্দর সুন্দর সেলফি তোলা যায়, হয়তো বা এই স্যাম্পলগুলো দেখে বুঝতেই পারতেছেন। এবং এই বাজেটের ফোনগুলোর ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষজনই সারাদিন মানে সেলফি টেলফি তুলে থাকে, তো এটা দিয়ে আপনারা অনেক সুন্দর সেলফি তুলতে পারবেন। রিয়েলমি ডিভাইসগুলোতে আমরা বরাবর যেটা দেখে থাকি যে বিউটিফিকেশন অফ করে ফেলার পরেও দেখা যায় যে ফেসটাকে একটু সফট করে ফেলে, একটু ব্রাইট করে ফেলে, এবং এই ফোনটার মধ্যেও কিন্তু সেম অবস্থা এবং আপনারা হয়তোবা এই জিনিসটাই বেশি পছন্দ করবেন। এটার মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যায়। হয়তোবা এই ভিডিওটা দেখে বুঝতেই পারতেছেন ভিডিওটা একটু সেই কি মনে হচ্ছে। এটা যদি আরেকটু স্টেবল ভিডিও করা যেত তাহলে বেশি ভালো হতো। এই বাজারের ফোন থেকে আমরা নর্মালি এরকম ভিডিওই পেয়ে থাকি, মোটামুটি ইউজফুল ভিডিও বলতে পারেন। এবং আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু 1080p তে ভিডিও রেকর্ড করা যায় এবং এটা দিয়ে মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো ভিডিও কিন্তু আপনি করতে পারবেন। বাই দ্য ওয়ে আরেকটা ব্যাপার বলতে তো একদমই ভুলে গেলাম, এই ডিসপ্লের নিচের দিকে থাকা যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে এটা একদমই একুরেটলি কাজ করতেছিল। খুব বেশি ফাস্ট বলবো না, এটা কিছুটা অ্যানিমেশন ডিলে রয়েছে, কিন্তু একুরেট ভাবেই কিন্তু এটা আনলক করতে পারতেছিল, কোনো অবস্থাতেই মিস করতে দেখিনি। আপনি হয়তো এতক্ষণে চিন্তা করতেছেন ভাই সবকিছুই তো বুঝলাম, এটার মধ্যে কি প্রসেসর ইউজ করেছে। হ্যাঁ, আপনারা যেটা চান সেটাই কিন্তু ইউজ করেছে। স্ন্যাপড্রাগনের একটা এসওসি, স্ন্যাপড্রাগন 685 যে এসওসিটা রয়েছে সেটা, এবং এটা খুব বেশি পাওয়ারফুল এসওসি যে ব্যাপারটা এরকম না, কিন্তু রেগুলার লাইফে আমাদের যে টাস্কগুলো থাকে লাইক ফেসবুক, ইউটিউব ব্রাউজ করা, দেখা যায় হোয়াটসঅ্যাপে কথা বলা, টুকটাক গেমিং করা, এই ধরনের কাজগুলো একদমই স্মুথলি আপনি এই ফোনের মধ্যে করতে পারবেন। এই ফোনের যে বেস ভেরিয়েন্টটা রয়েছে 6128GB সেটা কিন্তু 20,999 টাকায় পাওয়া যাচ্ছে, এবং এটা একটা 8128 এবং 8256GB ভেরিয়েন্ট পাওয়া যায়। আপনার যদি মনে হয় যে 8GB র্যাম ওয়ালাটা নেবেন তাহলে 8GBটা নিতে পারেন। 8128GB যে ভেরিয়েন্টটা সেটা কিন্তু 22,999 টাকায় পাওয়া যাচ্ছে, এবং এটাই আমার কাছে পারফেক্ট মনে হয়, কারণ হচ্ছে 8GB র্যাম হওয়ার ফলে দেখা যায় যে অনেকগুলো অ্যাপ একই সাথে আপনি ইউজ করতে পারবেন, এবং মাল্টিটাস্কিং করতে গেলেও আপনি কোনো অবস্থাতেই ল্যাগ হ্যাংয়ের দেখা পাবেন না। আমার কাছে যে ইউনিটটা রয়েছে এটা কিন্তু 8256GB, এবং এটার মধ্যে আমি অনেকগুলো অ্যাপ একই সাথে রান করে দেখেছি যে কোনো অবস্থাতেই প্রবলেম ফেস করে নাই, এবং এটার র্যাম ম্যানেজমেন্টও কিন্তু অনেক ভালো ছিল। দেখা যাচ্ছিল যে 4-5টা অ্যাপ রান করার পরেও লাস্টে যে অ্যাপগুলো থাকে সেই অ্যাপগুলো খুব ভালোভাবেই কিন্তু হোল্ড করে ধরে রাখতে পারে, কোনো অবস্থাতেই রিস্টার্ট হওয়ার মতো প্রবলেম আমি খুঁজে পাই নাই। আর রিয়েলমির ইউআই নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, আপনারা হয়তো অলরেডি জানেন যে রিয়েলমির ইউআইটা কতটা স্টেবল এবং কতটা ফিচার প্যাকড, প্রচুর পরিমাণে ফিচার রয়েছে, কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে এটার মধ্যে অনেকগুলো ব্লুটুথ রয়েছে। রিয়েলমিকে আমরা আগের ভিডিওতেও বলেছিলাম যে ভাই কোনোভাবে এই ব্লুটুথগুলো একটু কমায় দেন, কারণ হচ্ছে এই ব্লুটুথগুলো আসলে আমাদের লাগে না। দেখা যায় এগুলোকে আপনি চাইলে ম্যাক্সিমামগুলোকে আনইনস্টল অথবা ডিসেবল করতে পারবেন, কিন্তু যেহেতু এগুলো মানুষজন ইউজ করে না, এগুলোকে একটু কমিয়ে দিলে এই ফোনটা একটু বেশি লাইট ওয়েট থাকে। আপনি যদি মনে করেন যে আপনার এই ব্লুটুথগুলো দরকার নাই তাহলে ফোন বুট করার পর আপনি চাইলে কিন্তু সেগুলোকে আনইনস্টল করে ফেলতে পারবেন। আপনারা যারা স্পেশালি গেমার রয়েছেন, পাবজি কিংবা ফ্রি ফায়ারের মতো হেভি গেমগুলো খেলে থাকেন, সেই গেমগুলো এটার মধ্যে রান করতে পারবেন, কিন্তু একদমই বাটার স্মুথলি যে প্লে করতে পারবেন ব্যাপারটা এরকম না। দেখা যায় যে 1-1.5 ঘন্টা গেমিং করার পরে পারফরমেন্সটা মোটামুটি ড্রপ করে, তখন কিন্তু ভালোভাবে গেমিং করা যায় না। শখের বসে যারা গেমিং করে থাকেন কিংবা একটু লাইট ওয়েট গেমগুলো খেলতে চান, সেগুলো কিন্তু এই ফোনের মধ্যে অনায়াসে আপনি খেলতে পারবেন। ভিডিও শুরুতে আপনাদেরকে যেটা বলছিলাম যে এই ফোনের মধ্যে 7000 mAh এর ব্যাটারি ইউজ করা আছে, এবং এটার ব্যাটারি ব্যাকআপ দেখে পুরো মাথা নষ্ট অবস্থা। এই ফোন থেকে আপনি অনায়াসে 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনি যদি একদমই হেভি ইউজার না হন, সারাদিন ক্যামেরা কিংবা সারাদিন গেমিং করে না থাকেন, তাহলে অলমোস্ট 3 দিন আপনি এটা থেকে ব্যাটারি ব্যাকআপ পাবেন। এর অন্যতম রিজন হচ্ছে এটার মধ্যে যে এসওসিটা ইউজ করা হচ্ছে সেটা অনেক বেশি পাওয়ার এফিসিয়েন্ট, যার কারণে কিন্তু এটার ব্যাটারি ব্যাকআপটা লম্বা সময় ধরে পাচ্ছিলাম। এটার মধ্যে আমি ফেসবুক, ইউটিউব কিংবা হোয়াটসঅ্যাপের মতো অ্যাপগুলো সারাদিন মোটামুটি ইউজ করেও দেখলাম যে 2.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। যারা আমার থেকে একটু মানে কম ইউজ করবে তারা তো অবশ্যই আর একটু বেশি ব্যাটারি ব্যাকআপ পাবে। স্ক্রিন অন টাইমের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে 10 ঘন্টারও বেশি কিন্তু স্ক্রিন অন টাইম আমি এটা থেকে পাচ্ছিলাম, যার কারণে ব্যাটারি ব্যাকআপ নিয়ে অ্যাটলিস্ট আপনাকে চিন্তা করতে হবে না। বাই দ্য ওয়ে রিয়েলমি শুধুমাত্র এই অনলি ডিভাইসটাই আমাদেরকে পাঠিয়েছে, এটার সাথে কোনো চার্জার আমাদেরকে পাঠায় নাই, কিন্তু আমি যতদূর জানছি যে এটার মধ্যে হচ্ছে 45 ওয়াটের একটা চার্জার কিন্তু আপনারা বক্সের মধ্যেই পেয়ে যাবেন, যার কারণে কিন্তু এই ফোনটাকে খুবই ফাস্ট আপনারা চার্জও করতে পারবেন। তো এখন ফাইনালি কথা হচ্ছে আপনার বাজেট যদি 20-22 হাজার টাকা হয়ে থাকে তাহলে এই ডিভাইসটা আপনার জন্য পারফেক্ট কিনা। আমি তো বলবো যে একদমই পারফেক্ট, কারণ হচ্ছে এটার মধ্যে যে ডিসপ্লে ইউজ করা আছে, যে প্রসেসর থাকছে, তার পাশাপাশি এটার মধ্যে যে আইপি রেটিং ইউজ করা আছে, সবকিছু মিলিয়ে আমার কাছে এটা 20-22 হাজার টাকা প্রাইস রেঞ্জে অফিসিয়াল মার্কেটে পারফেক্ট মনে হচ্ছে। আর এখন অফিসিয়াল আনঅফিসিয়ালের যে ক্যাচালটা সেটা নতুন করে আবার শুরু হয়ে গেছে, মানুষের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। তো সেই জায়গায় যদি আপনি একটা সেফ পয়েন্টে থাকতে চান তাহলে অবশ্যই এই ডিভাইসটা চাইলে আপনি একবার হলেও দেখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।